সোনা বেটা তোমার ঘুমও হয়ে গেছে? কে এনেছে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। অনেক বছর পর এবছর না প্রচুর বৃষ্টিপাতের কারণে বাংলাদেশ সহ ইন্ডিয়াতেও অনেক জায়গায় বন্যায় অনেকের ঘর বাড়ি ভেসে গেছে। আমরা তো প্রায় সবাই জানি এর কারণে হাজার হাজার পরিবার ঘরছাড়া হয়েছে, আবার অনেক পরিবারকে হতে হয়েছে সদস্য হারা। তাই না সকাল থেকে বৃষ্টিপাত দেখে না মনটা ভীষণ অস্থির হয়ে আছে, ভীষণ খারাপ লাগছে। সেই পরিবারগুলোর কথা মনে পড়লেই সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, উনি যেন সকলের মনে সকলের পরিবারে সুখ শান্তি ফিরিয়ে দেন। সকালবেলা কিছু কাজ বাজ সেরে নিয়েছিলাম আর ছেলে ঘুম থেকে উঠতে ওকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি। আজ ওর ব্রেকফাস্টে তৈরি করেছিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি। ছেলেটা না আজকাল কি হয়েছে কিছুই খেতে চাইছিল না, তো এদিক ওদিক করে ভুলিয়ে একটু খাওয়াতে পেরেছিলাম যদিও আজকে। আর এই যে দেখো, আমরা যখন একসাথে খেতে বসবো এমন করবে যেন ও সব খেয়ে নেবে। খায় তো কিছুই না, ওই এদিক ওদিক করে সব ছড়ায় আর নষ্ট করে। আর এই যে দাদানের পিছু আজকাল কিছুতেই ছাড়তে চায় না। দাদান যখনই খেতে বসবে দাদানের বাটি থেকে খাবার নেবে আর ছড়াবে। অগত্যা নাতিকে কোলে নিয়েই দাদার ব্রেকফাস্টটা করে নিয়েছিল। আর আমরা সকলের ব্রেকফাস্ট করে নিয়েছি, দেন ওকে ঘুম পাড়িয়ে শুয়ে দিয়ে আমি চলে এসেছি কিচেনে। ওই ব্রেকফাস্টের বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর ওই রান্না বান্নাও চাপিয়ে দিয়েছিলাম। এর মধ্যেই রান্না বান্না অনেকটা সেরে ফেলেছি আর ছেলের রান্নাটা হলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্নার পর তো রোজ দিনই মোটামুটি কিচেনটা ক্লিন করি, তবে পুজো তো চলেই এসছে আর বছরে দুবার আমি কিচেনটা ডিপ ক্লিন করি। তো আজকে ভাবছি কিচেনটা একটু ডিপ ক্লিন করব। আজ আমাদের মেনুতে হয়েছিল ডিম আলু দিয়ে ডিমের কারি, ডাল আর তার সাথে হয়েছিল চিচিঙ্গে ভাজা। শুধুমাত্র কিচেনই নয়, সারা বাড়ি আমরা বছরে দুবার ডিপ ক্লিন করে থাকি। এই পয়লা বৈশাখের আগে একবার আর এই দুর্গাপুজোর আগে একবার করে ক্লিন করি। আর রান্নাঘরটা না শুধু বছরে দুবারই নয়, কয়েক মাস পর পরই এভাবে ডিপ ক্লিন করতে হয়। আসলে কিচেনে না আমাদের এই বক্সগুলো করা হয়েছে আমার বিয়ের পর প্রায় 8 বছর হয়ে গেছে। কিচেনের এই বক্সগুলোতে যেহেতু কাঠ ব্যবহার করা হয়েছে, তো কয়েক মাস ধরে দেখছি না এই বক্সগুলোতে না উই পোকা ধরে গেছে। আর এই উই পোকাতে না প্রত্যেকটা বক্সই নষ্ট হয়ে গেছে, মানে কাঠগুলো নষ্ট হয়ে গেছে আর ভেতরে মাটি দিয়ে মানে বিচ্ছিরি অবস্থা করে রেখেছে। তো প্রতিদিন তো আর ডিপ ক্লিন করা পসিবল হয় না, কারণ অত সময় থাকে না, তাই প্রতি মাসে প্রায় কিচেনটা ডিপ ক্লিন করতে হয়। এছাড়াও কিচেনের রান্নার পর তেলটা তো চারদিকে ছড়িয়ে যায়, তো ডিপ ক্লিন করলে কিচেনটা ক্লিন থাকে। যতই চিমনি লাগানো থাকুক বা মেশিন লাগানো থাকুক তেলটা ছড়াবে, তাই যত পরিষ্কার করা যায় ততই কিন্তু ভালো। এর মধ্যেই আমি বক্সটা পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো উইতে না ভেতরের বক্সগুলোতে সম্পূর্ণটা মাটি ঢুকিয়ে পুরো কাঠগুলো নষ্ট করে দিয়েছে। তাই আর কি যতটা সম্ভব খুঁচিয়ে ঝাড় দিয়ে সম্পূর্ণ মাটিটা বের করে এভাবে আরো যতদিন চালানো সম্ভব ততদিনই চালাবো। তবে ইচ্ছে আছে ভবিষ্যতে কিচেনে ফাইবারের বক্স তৈরি করব। আর এই প্ল্যানটা আমাদের সবার, মানে আমি আমার শাশুড়ি মা সবাই মিলেই করেছি। আর বললেই তো সাথে সাথে করা সম্ভব, কারণ এই কাজটা করতে গেলে তো বেশ খরচা সাপেক্ষ ব্যাপার রয়েছে, তাই আমাদের সঠিক সময় আর সুযোগের অপেক্ষা করতে হবে। এর মধ্যে বক্সগুলো পরিষ্কার করে ওই তেলের ব্যারেল আর জারগুলো সার্ফ দিয়ে প্রথমে স্কচব্রাইট দিয়ে ঘষে নিয়েছিলাম, দেন ভেজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। যদিও রান্না করার পর রোজই আমি কন্টেনারগুলো মুছে রাখি, তাহলে কি হয় জানো তো, ওই কন্টেনার গায়ে তেল চিটচিটে ব্যাপারটা আর থাকে না। আর এগুলো যেহেতু রোজ দিন ব্যবহার করি না, মানে ধরি না, তাই
আজকে ভালো করে কসব্যাট দিয়ে ঘষে, ভেজা ন্যাকড়া দিয়ে ঘষে তেল চিটচিটে ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছি। দেন সব কিছু আমি আবার আগের জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। জানো তো, ঘরের জিনিসপত্র দেখে কিন্তু কেউ গরিব নাকি কেউ বড়লোক সেটা বিচার করা যায় না। ভগবান আমাকে যেইটুকুনি দিয়েছে সেইটুকুনি নিয়েই সুখে আছি, কিন্তু সংসারের পারিপার্শ্বিক সমস্যা তো থাকেই, বা অন্যান্য সিচুয়েশন, সেইগুলো তো সবটার ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব হয় না, তাই না? তবে কি জানো তো, আমি না কখনোই নিজেকে খুব বড়লোক বা খুব গরিব বলে পরিচয় দেই না। আমি মধ্যবিত্ত ঘরের মানুষ, আর সেইভাবেই সবসময় চলার চেষ্টা করি। এই যে ধরো, মধ্যবিত্ত না হলে কি আর কোনো শখের জিনিসের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হয়? আর আমাদের জীবনে তো কোনো শখের শেষ নেই, বলো? সেই জন্যই কিন্তু সেটা পূরণ করতে গেলে আমাদের একটু ধৈর্য আর সঠিক সময়ের অপেক্ষা করতে হয়, আর সেইটা কিন্তু একটা মধ্যবিত্ত ঘরের মানুষই করতে পারে বা করে থাকে। আরেকটা কথা কি জানো তো, জীবনে না মানুষের পরিস্থিতি কখন যে কিরকম থাকে সেটা কিন্তু তা আগে থেকে কেউই বলতে পারে না। তো মানুষের জীবনে তো আপস অ্যান্ড ডাউন এটা হতেই পারে, তাই আমাদের উচিত সব সময় প্রতিটা ক্ষেত্রে জীবনে হিসেব করে চলা। সংসার করতে গেলে সংসারের প্রতিটি মানুষেরই রূপ গুণ থাকুক বা না থাকুক, সংসার চালাতে গেলে নির্দিষ্ট কিছু বুদ্ধির প্রয়োজন হয়, আর সেটা সময় মতো অ্যাপ্লাই করতে হয়। এদিকে এর মধ্যেই তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কিচেনটা প্রায় ক্লিন করে ফেলেছি। মেঝেতে প্রথমে সার্ফ ছড়িয়ে দিয়ে ওই ঝ্যাটার কাঠি দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়েছি, দেন জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি। আর এই যে ঘর মোছার লাঠি দিয়ে আবারও ভালো করে জলটা মুছে নিচ্ছি। এদিকে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, এর মধ্যেই টুবু সোনা ঘুম থেকে উঠে পড়েছে। সোনা বেটা, তোমার ঘুমও হয়ে গেছে? ঘুম থেকে ওঠার পর বাবুর আজ মেজাজটা বেশ ভালোই ছিল। মশারির ভেতর থেকে সে দুষ্টুমি শুরু করে দিয়েছিল। মাঝে মাঝে না মুডটা এতটাই অফ থাকে যে ভীষণ চিৎকার চেঁচামেচি সে করতেই থাকে, কিছুতেই আর কান্না থামানো সম্ভব হয় না। আমার শ্বশুর শাশুড়ি মা তো ভারত সেবাশ্রমের দীক্ষিত, তো ওনার গুরুদেবের না আজ জন্মবার্ষিকী ছিল, তাই আর কি মা চান সেরে ওপরে এসে পুজোর আয়োজন করে পুজো শুরু করে দিয়েছিলেন। এর মধ্যে এই ভিডিওতে মাকে ওপরে বসা দেখে তোমরা হয়তো অনেকেই ভুল বুঝতে পারো, তাই আর কি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আসলে মার হাঁটু না অপারেশন করা, দুটো হাঁটুতেই রিপ্লেসমেন্ট করা, তাই মা তো আর নিচে মেঝেতে হাঁটু গেড়ে বসতে পারে না, তাই আর কি ওই একটা টুল মার জন্য বানানো হয়েছে, উনি উপরে বসেই পুজোটা করেন। তুমি এনেছো? যাও তো, বলটা নিয়ে আসো তো। জুজু আবার নিয়ে যাবে না তো বলটা? যাও নিয়ে আসো, নিয়ে আসো বাবা। শোনা, আর এই যে ছেলের কাণ্ড, যেই বুঝতে পেরেছে নানু পুজো করছে, মামামের কাছে বায়না জুড়েছে নানুর কাছে যাবে, তাই অগত্যা ওকে নিয়ে উপরে আসতেই হলো। যখনই শাকের শব্দ বা ঘন্টার শব্দ শুনে সে না পুজো দেখার জন্য এক্সাইটেড হয়ে যায়। এর মধ্যেই অনেকটা সময় পেরিয়ে গেছে। ছেলেকে চান করানোর পর খাইয়ে দিয়েছিলাম, দেন আমি চান সেরে চলে এসেছি ঠাকুরঘরে। ওই আমিও ঠাকুরঘরে একটু প্রণাম করে নিয়েছিলাম। ভিডিওর শুরুতেই তো দিনের শুরুটা তোমাদের দেখিয়েছিলাম, মানে কী হারে বৃষ্টি হচ্ছিল। তো কিছুক্ষণ মেঘ ছিল আকাশে, মেঘটা কিছুক্ষণ জমেছিল কালো হয়ে। আমি ঠাকুরঘরে থাকতে থাকতে না ঝপ ঝপ করে বৃষ্টি নেমে গেছিল। সে যে কি ভয়ঙ্কর বৃষ্টি! আমাদের যেহেতু ছাদে ঠাকুরঘর, আর আমাদের ছাদে তো শেড দেওয়া রয়েছে, তো গায়ে তো বৃষ্টির ফোঁটা পড়ে না, তবে কি যে ভয়ঙ্কর শব্দ হয় সেটা না শুনলে আর বুঝিয়ে বলার মতো না। এর মধ্যে মা আর বাবা লাঞ্চ সেরে নিয়েছে, দেন আমিও লাঞ্চ সেরে নিয়েছি। তো বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। এখন ঘড়িতে সময় বিকেল ওই 6টা, 6:30 মতো। দেখো ছেলে কাণ্ড, বাটিতে কটা মুড়ি দিয়ে খেতে দিয়েছিলাম, চারদিকে মুড়ি ছড়িয়ে ওই মুড়ির বাটি দিয়ে মাথায় টুপি পরে নিয়েছে। কত যে এরকম নতুন নতুন দুষ্টুমিও শিখেছে সেটা আর বলার মতো না। মা আর বাবা একটু বাইরে গেছিল, তবে ওর থেকে না লুকিয়ে যেতে হয়েছিল। তবে নানু আর দাদান যেই বেল দিয়েছে,
দরজার সামনে এসেই নানু দাদানকে দেখতে পেয়ে সে যে কি চিৎকার কি আনন্দ সেটা আর কি বলবো তোমাদের। নানু দাদানকে রেডি হতে দেখে সেও জুতো বার করে নিয়েছে, নানু আর দাদানের সাথে বাইরে বেরিয়ে যাবে। অগত্যা তাকে জুতো পরিয়ে দাদানের সাথে বাইরে বেরিয়ে দাদানকে নিয়ে যেতেই হলো। মা আর বাবা গেছিল কিছু পুজোর শপিং করতে। আর বলো না, ছেলেটা তো আজকাল চা খেতে বায়না করে, তো চা ফেলে নিজের জামা কাপড় তো ভিজিয়েছে, তার সাথে মাম্মা পাপারও জামা কাপড় ভিজিয়ে দিয়েছে, তাই জামা কাপড়গুলো আবারও চেঞ্জ করতে হলো। পুজো তো চলেই এসছে, আর আমাদের বাড়িতে তো ওপরে আর নিচে অনেকগুলো পর্দা ব্যবহার করা হয়, তাই আর কি সব পর্দাগুলো ধীরে ধীরে কাছাকাছি শুরু করতে হয়েছে। আর আমাদের বেডরুমের পর্দা আর ডাইনিংয়ের পর্দা যেহেতু একরকম, তাই ডাইনিংয়ের পর্দাটা আগেই কাঁচা হয়ে গেছিলো, আমাদের বেডরুমের পর্দাটা খুলে ডাইনিংয়ের কাঁচা পর্দাটা লাগিয়ে দিচ্ছিলাম। পর্দাগুলো না বছরে 2বার আমরা এভাবে ধুয়ে থাকি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত।